নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য কথা বলছি। আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা নিউজ বেরিয়েছে, যেখান দিয়ে আমার যে প্রেডিকশন ছিল বাংলাদেশ সম্পর্কে সেটা যে ঠিক সেটাই বলে মনে হচ্ছে। রয়টার্স, তারপর যে তোমার যেই ওয়াশিংটন পোস্ট এবং হলো আল জাজিরা, অর্থাৎ একটা হলো যে ব্রিটিশ, একটা আমেরিকান এবং একটা কাতার, এই তিনটে খুব গুরুত্বপূর্ণ মিডিয়াই জানাচ্ছে আজকে সকালে যে বাংলাদেশের ইলেকশন জিততে পারে জামাতে ইসলামী এবং তাদের জোট। আমি এটা নিয়ে কিছুদিন আগেই মূলত একটা ভিডিও করেছিলাম ফেসবুক লাইভে, পরে যে ইউটিউবে আমার আস্তিকাতেও সেটাই আমি মানে হলো গিয়ে যে আপলোড করেছিলাম। এটা অনেক বাংলাদেশি আমার ভাই বোনরাই দেখেছে এবং তার সাথে সহমত পোষণ করেছে। এটা খুব আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তারেক জিয়া আসার 1 মাস প্রায় হতে চলল, কিন্তু বিএনপি কিন্তু আলে হাওয়া পাচ্ছে না। এবং আমি বারবার বলেছি এর বেসিক কারণ হলো বিএনপি 2024-এর 36শে জুলাই বা 5ই আগস্টের যে বিপ্লব বা বিদ্রোহ, ওর বুনিয়াদটাই বুঝতে পারেনি। এর বুনিয়াদ একটা অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনি। কিন্তু আমরা জানি বিএনপির বহু নেতা একটা ইন্ডিয়া ফ্রেন্ডলি টোনে কথা বলেছে বারবার। জামাতও ইন্ডিয়ার বিরুদ্ধে বলেনি, কিন্তু ইন্ডিয়ার পক্ষের টোনে কথা বলেনি। ইন্ডিয়া ফ্রেন্ডলি টোন জামাত কখনো ইউজ করেনি, এনসিপি তো করেইনি। এবং এইটার জন্য অ্যান্টি ইন্ডিয়ান হেজিমনি সেন্টিমেন্টটা পুরোপুরিভাবে জামাত জোট, জামাত এনসিপি জোট কিন্তু খেয়ে ফেলেছে। দ্বিতীয় যেটা, সেটা হলো এই বিদ্রোহ ছিল মূলত 19বিংশ শতাব্দীর যে বাঙালি হিন্দু, বাঙালি উচ্চবর্ণ হিন্দুদের যে জমিদারদের যে একটা সংস্কৃতি ছিল, রাবেন্দ্রিক বাঙালিয়ানা, এই আন্দোলন ছিল সেটার বিরুদ্ধে। এই আন্দোলন ছিল মূলত ইসলামিক বাঙালিয়ানাকে প্রতিষ্ঠার আন্দোলন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই বাঙালি মুসলমান, যারা মূলত কৃষক ছিল এবং তারা দীর্ঘদিন ধরে শোষিত হয়েছিল উচ্চ বর্ণের এই জমিদারদের হাতে। তবে সেটা অনেক সময়ই হয় যে জমিদারদের সংস্কৃতি আস্তে আস্তে কৃষকরা যখন হলো গিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে শুরু করে, ব্যবসায়ী হয়ে ওঠে, বুর্জুয়া হয়ে ওঠে, শ্রমিক হয়ে ওঠে, তারা জমিদারদের বহু সংস্কৃতি নেয়। তো সেটা নেওয়ার ক্ষেত্রে বাধা নেই, কিন্তু জমিদারদের সংস্কৃতিটাই একমাত্র সংস্কৃতি, সেটার বিরুদ্ধে পুরোপুরি বিদ্রোহ হয়েছে এবারের যে 2024-এর 36শে জুলাই আন্দোলনে। এবং সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে যে বাঙালি মুসলমানের যে চাওয়া পাওয়া, তার যে নিজস্ব একটা বাঙালিয়ানা, যেটাকে ইসলামিক বাঙালিয়ানা বলা যায়, তার একটা বিজয়রথ সংগঠিত হয়েছে। এবং 1971-কে কেন্দ্র করে যেহেতু রাবীন্দ্রিক বাঙালিয়ানা চাপিয়ে দেওয়া হয়েছে, এর মানে এই নয় যে রবীন্দ্রনাথ খারাপ। এর মানে হলো রবীন্দ্রনাথকে ব্যবহার করে এক ধরনের জিনিস যে ইন্ডিয়ান হেজিমনি চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের ওপর 71-এর নামে, 71-এর যুদ্ধের পরে, এবং যেখানে দাড়ি টুপি মানে রাজাকার, এই ধরনের কথা। যদিও রাজাকারদের কারোরই যে দাড়ি টুপি ছিল না, তারা সবাই আধুনিক সাজসজ্জায় সজ্জিত। যখন আমরা ভিডিও দেখব তখন আমরা দেখতে পাই। তো শুধু তাই নয়, রাজাকারদের একটা বড় অংশ হিন্দুও ছিল, সেটাকেও এড়িয়ে গিয়ে মানে ইসলামিক যে বাঙালি কালচারকে বিদেশি বলার যে চেষ্টা, এর বিরুদ্ধে মানে 71-এর যে অবস্থান, তার বিরুদ্ধেও এই বিদ্রোহের মধ্যে একটা বিদ্রোহ ছিল। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা হলো এই যে দুর্নীতি, ওলাবাজি, চাঁদাবাজি, যেটা আওয়ামী এবং বিএনপি বেশি করে বলে বাংলাদেশের মানুষের ধারণা, এবং জামাত অপেক্ষাকৃত কম করে। জামাত অনেক বেশি উৎপাদনমুখী বলে বাংলাদেশের মানুষের কাছে বিবেচিত হয়। সেটা ভুল কি ঠিক সেটা পরের কথা, কিন্তু বাংলাদেশের মানুষ এটাই মনে করে জামাত কম দুর্নীতিগ্রস্ত। জামাত তোলাবাজি, চাঁদাবাজি খুব একটা করে না। কেউ যদি করে তাকে জামাত পার্টি থেকে রাখা হয় না। এবং তাদের যে নেতা কর্মীদের জীবনযাপন অনেক বেশি স্বচ্ছ, সেটা অনেক বেশি শৃঙ্খলাপরা, ওয়েল ডিসিপ্লিনড। তো এইখান থেকেই আমার ক্লিয়ারলি মনে হয়েছিল, এবং একটুখানি হলো বাধা ছিল, কারণ জামাত একটা ইসলামিক দল, এবং একটা ইসলামিক দলকে কেন্দ্র করে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ
যারা হয়তো ধর্মপ্রাণ মুসলমান কিন্তু তারা ইসলামিস্ট নয়, তার মানে তারা শরিয়ার শাসন কিন্তু চায় না, এরকম একটা বড় অংশের মানুষ আছে, তারা আধুনিক মুসলমান, বাঙালি মুসলমান। তো এই অংশের মানুষটারও কিন্তু, যদিও তারা আওয়ামী এবং বিএনপিকে পছন্দ করছে না, তারাও 71-এ যেভাবে রাবীন্দ্রিক বাঙালিয়ানা চাপানো হয়েছে, 71কে কেন্দ্র করে যেভাবে চেতনার গল্প বলা হয়েছে, এর বিরোধিতা করছে, কিন্তু তারাও কিন্তু জামাতকে পছন্দ করছে না, কারণ তার ইসলাম মানে তার যে ইসলামিক পলিটিক্সের জন্য। এই জায়গাটাও ক্লিয়ার হয়ে গেল যখন এনসিপি, যেটা কিনা একটা মধ্যপন্থী পার্টি, যে সব সময় বলেছে ইসলামিক বাঙালিয়ানারও জায়গা আছে, গরুর মাংস খাবে বাঙালি এটারও জায়গা আছে, দাড়ি টুপি রাখবে বাঙালি সেটারও জায়গা আছে, আবার রবীন্দ্রনাথেরও জায়গা আছে, রবীন্দ্রসঙ্গীতেরও জায়গা আছে। এনসিপি এরকম একটা অ্যাপ্রোচ নিয়েছে সব সময়। এনসিপি বলতে চেয়েছে 1947 হলো গিয়ে যে ব্রিটিশ এবং বাঙালি হিন্দু বর্ণ জমিদারদের হাত থেকে শোষণ মুক্তি, আবার 1971 হলো উর্দু সাম্রাজ্যবাদ অথবা পাকিস্তানের হাত থেকে শোষণ মুক্তি, আর 2024 হলো ইন্ডিয়ান হেজিমনি থেকে শোষণ মুক্তি। তো তিনটেকেই তারা ধরে এগোনোর চেষ্টা করেছে। এবার এনসিপির যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা জামাতের স্ট্যান্ড নয়, কিন্তু হাদির মৃত্যুর পর এনসিপির যে নেতৃত্বের এক বড় অংশ ভয় পেয়ে গেল যে হয়তো যে তাদের সবার হাল হাদির মতো হবে, অথবা 1975-এ শেখ মুজিবকে হত্যা করে যে কু হয়েছিল, যেটাকে অনেকেই এখন কিনে যে বিপ্লব বা বিদ্রোহ বলছে, এনসিপির নেতারাই বলছে, এবং তারা মনে করে যে মুজিবের অপশাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ, এই এবং যারা এই বিদ্রোহ করেছিল তাদেরকে একে একে মানে রাষ্ট্রীয় অপরাধী বলে যে চিহ্নিত করেছিল আওয়ামী এবং বিএনপি মিলে, সেটা দেখেও কিন্তু এনসিপি হাদির মৃত্যুর পর অত্যন্ত ভয় পেয়ে যায়, এবং এনসিপিও ঠিক করে না আমি জামাতের সঙ্গেই যাব, কারণ বিএনপি হয়তো আওয়ামী আর ইন্ডিয়ার যে অ্যালায়েন্সটা তার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো এর জন্য কি হলো, জামাতকে কেন্দ্র করে সাধারণ যে বাঙালি মুসলমানদের অনেকে যারা অ্যান্টি ইসলামিস্ট, যারা হয়তো মানে অ্যান্টি ইসলামিক পলিটিক্সে অবস্থানে আছে, যারা হয়তো আধুনিক মনস্ক, তারাও এই জোটকে সমর্থন দিতে শুরু করলো। তো আজকে আমি যে আমার যে অ্যানালাইসিসটা ছিল, সেই অ্যানালাইসিসই হুবহু তোমার যে রয়টার্স, ওয়াশিংটন পোস্ট এবং তোমার হলো গিয়ে যে ওয়াল স্ট্রিট জার্নাল এবং হলো আল জাজিরা, চারজনেই বলছে হ্যাঁ এটাই সত্যি, জামাতের ইলেকশন জেতার সম্ভাবনা প্রবল, জামাতের রিসার্জেন্স একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা খুব ভিজিবল, কেউ যদি বাংলাদেশে যায় খুব অনায়াসে জিনিসটা কিন্তু সে দেখতে পাবে। এছাড়াও জামাতও কিন্তু তার স্ট্যান্ডকে অনেক লিবারাল করেছে। জামাত হলো গিয়ে সবসময় মানে যে একটা হলো যে প্রো হিন্দু অ্যাটিচিউড রাখে, তারা যতটা পেরেছে হিন্দুদের সঙ্গে একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেছে। তারা ইন্ডিয়ার বিরুদ্ধেও কোনো কথা বলেনি, আবার মানুষ প্রো ইন্ডিয়া ভাবে এমনও কোনো কথা বলেনি। আবার তারা তোমার হলো গিয়ে যে রবীন্দ্রসঙ্গীতের বিরুদ্ধেও খুব একটা কথা বলেনি। আমরা জানি যে জামাত একটা সময় বলেছিল আমার সোনার বাংলা গানটা না রেখে ধনধান্যে পুষ্পে ভরাকে বাংলার জাতীয় সঙ্গীত করতে, এবং সেটা অ্যান্টি রবীন্দ্রনাথ একটা অবস্থান ছিল, যদিও অ্যান্টি হিন্দু নয়, কারণ ধনধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরাটাও ইজেন্দ্রলাল রায়ের লেখা। তো কিন্তু এই অবস্থান থেকেও জামাত কিন্তু সরে এসছে, সে রবীন্দ্রনাথ বিরোধী অবস্থানেও আর নেই, সে রবীন্দ্রনাথের জন্মদিনও শুভেচ্ছা দেয়। তো সেও নিজেকে খানিকটা লিবারাল শো করেছে। তো সব মিলিয়ে জামাত এবং এনসিপি জোটের জেতার সম্ভাবনায় খুব ওপেন হচ্ছে। আরেকটা খুব বিষয় হলো গুরুত্বপূর্ণ যে ইন্টারিম সরকার সরাসরি তিস্তা প্রজেক্টের ক্ষেত্রে আরও মানে যে ভিজিবলি এগোবার চেষ্টা করেছে, এবং চীন সরকার তারেক জিয়াকে অনুরোধ করেছিলেন চীন ভিজিট করতে, কিন্তু তারেক জিয়া করেননি। এটাও কিন্তু বাংলাদেশের মানুষের খটকা লেগেছে যে কেন চীন ভিজিট করলো না, তাহলে কি সে আবারও সেই পুরনো আওয়ামীর স্টাইলেই চলছে? তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ দিক সেটা হলো যে ইন্ডিয়া মানে কনসোলেটেড যে ফ্যামিলি মেম্বারদের সরিয়ে নিয়েছে, তার মানে বাংলাদেশের সঙ্গে রিলেশন একটা পার্মানেন্টলি অনেকটাই যে ডাউনগ্রেড করা হয়েছে। তো
এগুলো এক্সপেক্টেড আসলে আগামী দিনে। এবং আমার মনে হয় অনেকে এক্সপেক্ট করেছিল, যে আশঙ্কা করেছিল যে বিএনপিকে হয়তো আমলাতন্ত্র, মিলিটারি জোর করে জিতিয়ে দিতে পারে। কিন্তু আমার মনে হয় মানে বাংলাদেশের মানুষ এতটাই দৃঢ় প্রতিজ্ঞ এই সিস্টেমটার এগেনস্টে, যে সেটা বোধহয় আর সম্ভব হবে না। মানে বা সম্ভব হলেও সেটা খুব ব্রিফলি সম্ভব হবে, আরও বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়ে যাবে। তো সেই জন্যে এইটা আশঙ্কা করেই হয়তো ইলেকশন হবে এবং জামাত আর এনসিপি ক্ষমতায় আসতে চলেছে। মোটামুটি আমার প্রেডিকশনের সাথে আমেরিকান এবং কাতারি এবং ব্রিটিশ মিডিয়া সহমত পোষণ করছে দেখে আমার মনে হয়েছে আমার অ্যানালাইসিসটা ঠিক। ধন্যবাদ, অনেক ভালো থাকবেন।